শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট। 34 বছর পশ্চিমবঙ্গ শাসন করেছে বামফ্রন্ট, আর বর্তমানে 2021 সালে তারা শূন্যতে পরিণত হয়েছে। আমরা বর্তমানে যে পরিস্থিতি দেখছি সেদিকে রাজ্যসভাতেও বামফ্রন্ট শূন্য হতে পারে। 26-এ বিধানসভায় যে বামফ্রন্ট ঘুরে দাঁড়ানোর একটা লড়াই চালাচ্ছিল, বিভিন্ন জেলায় লাল ঝান্ডার পতাকা পথ করে উঠছিল, তারা বেশ মজবুতিভাবে লড়াই করার প্রস্তুতি নিচ্ছিল। তার মধ্যে দেখতে পাচ্ছি যে বামফ্রন্টের অন্দরেই কোনো এক সমস্যার সৃষ্টি হয়েছে। রাজ্য কমিটির সদস্য প্রতীকুর রহমান তিনি দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন। এই মন্তব্য করায় প্রতীকুর রহমানকে কিন্তু বামফ্রন্টের নেতা এবং কর্মীরা ভালোভাবে নিচ্ছেন না। আমরা এই প্রসঙ্গে আলোচনা করব বা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কমরেড চয়ন ভট্টাচার্য। 34 বছর সরকার চালিয়েছেন, 2021 সালে শূন্য হয়েছেন, এবারে 2026-এ ঘুরে দাঁড়ানোর জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন, বিভিন্ন জায়গায় লাল ঝান্ডার সাড়া পাচ্ছেন। কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আপনার দলের মধ্যে গোষ্ঠীবন্ধ, যেটা অন্য অন্য দলের ডানপন্থী দলগুলো হতো, সেইটা কিন্তু বামপন্থী দলে শুরু হয়ে গেছে। ইতিমধ্যে প্রতীকুর রহমান তিনি কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। রাজ্য কমিটির সদস্য তিনি দায়িত্বের জায়গায় ছিলেন। তিনি কি করলেন সেটা আমরা প্রশ্ন তুলছি। আমরাও প্রশ্ন তুলব। উনি তো আমাদের নেতা। উনি যা যা মন্তব্য করলেন তার কৈফিয়ত আমাদের কাছে ওনাকে দিতে হবে। উনি মিডিয়াতে মন্তব্য করেছেন, উনি ভেতরে মন্তব্য করে আমরা জানতে পারতাম। কারণ পার্টির যে স্তরে উনি মন্তব্য করবেন আমরা অবধি আসবে সেই ওনার বিস্ফোরক বক্তব্যগুলো, সেগুলো আমরা জানতে পারতাম। কমরেড মোহাম্মদ সেলিম, আমাদের পার্টির রাজ্য সম্পাদক, আমাদের পার্টির প্রবীণ নেতা যারা রয়েছেন, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, কমরেড বিমান বসু অবধি সবার সঙ্গে সবাই আলোচনা দরজা তো খোলা ছিল। রাজ্য কমিটির অফিস তো বন্ধ হয়ে যায়নি প্রতিকূলের সামনে, জেলা কমিটির অফিসও বন্ধ হয়ে যায়নি। সবার সঙ্গে বসে উনি কথা বলে মিলিয়ে নিতে পারতেন। ওনার যে জায়গাটায় মতের অমিল, আমাদের পার্টির নিয়ম হচ্ছে প্রতিটি সদস্যের, সে সাধারণতম সদস্য, তার কথা সম্মেলন মঞ্চে বলতে পারে, তার যে স্তরে যেখানে সে কাজ করে সেখানে সে দাঁড়িয়ে সভাতে বলতে পারে। সেই সুযোগ প্রতীকুর রহমান গ্রহণ না করলে কি করা যাবে? আপনারা তো নিজেই খবর করেছিলেন যে উনি অনেক দিন রাজ্য কমিটির মিটিংয়ে যাননি, সেক্ষেত্রে চান্স মিস করেছেন। এখন কি করবেন সেটা সম্পূর্ণ ওনার বিষয়। উনি ক্যাপ্টেনকে দোষ দিচ্ছেন, অর্থাৎ মোহাম্মদ সেলিমকে। উনি দোষ দিচ্ছেন। ওনার দোষটাই যে উনি কথা বলেছেন একতরফা। কমরেড মোহাম্মদ সেলিমকে সে বিষয়ে কোনো কথা বলেছেন? কোনো কিছু বলেননি। আমাদের পার্টির ডিসিপ্লিন অনুযায়ী ওনার ওই কথাগুলো বলার কোনো অধিকারই নেই। উনি অত্যন্ত অন্যায় করেছেন। কালকে বিশেষ করে কতগুলো মিডিয়াতে উনি যে ভাষায় আমাদের রাজ্য সম্পাদককে, ওনার পিতৃতুল্য রাজ্য সম্পাদককে যে ভাষায় উনি গালাগাল দিয়েছেন, সে ভাষা ওনার কাছে আশা করা যায় না। আমি ব্যক্তিগতভাবে আমি দক্ষিণ চব্বিশ পরগনা কমরেড প্রতীকুলকে আমি খুব স্নেহ করতাম বলছি। গতকালের পর থেকে ওর সম্পর্কে আমার ধারণা বদলে গেছে। এইভাবে কথা বলা উচিত হয়নি। ওর যে চিঠির কথা ফাঁস হয়ে যাচ্ছে, আমরা তো এখন অন্যরকম সন্দেহ করছি। ওই চিঠি কোথায় লেখা হয়েছে, কীভাবে বেরিয়েছে, আমরা এখন সন্দেহ করছি। এটা আমি মিডিয়াতে বলে গেলাম। আর সেই বামপন্থীরা যদি এখন থেকে পিছলে যায়, তাহলে তো এই বাক্য আমরা পিছলচ্ছি কোথায়? একজন কমরেড যদি অন্য কোথাও কি আপনাদের কাছ থেকে খবর শুনলাম, আমি জানি না। যদি এইসব কাণ্ড হয় সেটা প্রতিকূল নিজে বুঝবে, প্রতিকূল নিজেই বুঝতে পারবে কী হলো। শুনুন, আমরা শূন্য, আমি শূন্য। আমি গত বছর পৌর নির্বাচনে হেরেছি। 5 বছর আমি কাউন্সিলরও নই। আমি নেহাতি একজন বাম কর্মী। আমি পার্টির মুখপাত্র মাত্র, এর বাইরে কিচ্ছু নয়। আমি এই সময় আপনাদের সামনে দাঁড়িয়ে পকেটে 3.5 টাকা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে কথা বলছি। প্রতিকূল সেই জায়গাটা নষ্ট করছে, এটুকুই বলবার। তাতে কিচ্ছু এসে যায় না। আমরা আগামী 10 বছর শূন্য থাকলে কিচ্ছু এসে যাবে না। আমরা মাথা উঁচু করে হাঁটবো। আমাদের রাজনীতি এটাই। যদি ক্যাপ্টেন সমস্যা হয়, তাহলে অন্য পথে হাঁটলেন সেটা তার বিষয়। লড়াই যদি করতে হয়, সে ক্যাপ্টেন বলুন, আমাদের দলে ওইভাবে ক্যাপ্টেন তো হয় না। আমাদের দলের দায়িত্ব হয়, রাজ্য সম্পাদকের দায়িত্বে যিনি আছেন তার সঙ্গে সংঘাতনা হতেই পারে, মতের অমিল হতেই পারে। 30টা অমিলের জায়গায় থাকতে পারে। 30 বার উনি বৈঠক করতেই পারতেন। উনি রাজ্য কমিটির একজন সদস্য, উনি সাধারণ কোনো কর্মী নন। আপনার ভাঙড়ে বা ক্যানিং পূর্বে বা ক্যানিং পশ্চিমে যে মগরাহাটে যে কর্মীরা লড়াই করছেন, তিনি সেই স্তরের নন। তিনি তাদের থেকে অনেকটা ওপরে। সেই স্তরে অতিক্রম করে 27 বছর বয়সে উনি রাজ্য কমিটির সদস্য হয়েছিলেন। অনেক সুযোগ পেয়েছেন, সে সুযোগ সদ্ব্যবহার করার জায়গায় উনি ছিলেন না, সেটা প্রমাণিত হয়ে গেল। আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী আপনাদেরকে চিঠি দিয়েছেন, আপনাদের বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিয়েছেন। তো তারা জোট করতে আগ্রহী। আপনি একজন বামফ্রন্ট সৈনিক হিসেবে কি মনে করেন যে আইএসএফের সাথে জোট করা উচিত? দেখুন, আগে নওশাদ সিদ্দিকী আমাদের সঙ্গে জোটসঙ্গী ছিলেন। মাঝখানে ওই লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে উনি একার জোরেই লড়েছিলেন। তারপরে কী হয়েছিল সবাই জানে। চিঠিটা এসছে,
চিঠি দেওয়া মানে তো জোট হয়ে যাওয়া নয়। চিঠিটা দিয়েছেন, বামফ্রন্টে আলোচনা হবে। আমরা আইএসএফ সম্পর্কে আমাদের মন্তব্য আমাদের কমরেড মোহাম্মদ সেলিম, কমরেড সূর্যকান্ত মিশ্র, এরা কমরেড সুজন চক্রবর্তীরা বলে দিয়েছেন, অনেকটাই বলে দিয়েছেন। আগামী দিন আপনারা দেখুন, খুব নেতিবাচক কিছু হবে বলে মনে হয় না, এটুকুই বলছি। শূন্যটা আছে, সেই শূন্যটা আশা করছেন কাটবে? জনগণের উপর ভরসা আছে আমাদের, মানুষ ভরসা রাখছি, আমরা মানুষের উপর ভরসা রাখছি, মানুষ আমাদের উপর ভরসা রাখছে কিনা সেটা আগামী দিন বোঝা যাবে। তবে এবার জোট লড়াই হবে, আপনারা তৈরি থাকুন। আমাদের বামফ্রন্টে আলোচনা করে ঠিক হবে জোট কারা হচ্ছে। আমাদের রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম প্রেসকে একাধিকবার বলেছেন কি হতে চলেছে না হতে চলেছে সেটা তিনি এবং বামফ্রন্ট চেয়ারম্যান কমরেড বিমান বসু বলবেন। সুজনদাও আপনাদের সঙ্গে একাধিকবার কথা বলাতে বিভিন্ন প্রসঙ্গে এগুলো বলেছেন। লড়াইটা এই মুহূর্তে তৃণমূল, বিজেপি বনাম পশ্চিমবঙ্গের জনগণ। বামফ্রন্ট জিতলে পশ্চিমবঙ্গের জনগণ জিতবেন, বামফ্রন্ট হারলে পশ্চিমবঙ্গের জনগণ হারবেন। বামপন্থীরা জনগণের মুখ হয়ে এই নির্বাচনে লড়বেন, এটাই বাস্তবতা। এই বাস্তবতার মাটিতে দাঁড়িয়েই আমরা এই 2026 বিধানসভা নির্বাচন লড়ছি। 2026 বিধানসভায় যে আপনাদের শূন্য আছে 2021 সালের বিধানসভায়, সেটা কাটবে কি? সেটা জনগণ ঠিক করবেন। আসলে ব্যাপারটা কি জানেন তো, দুটো টিম গট আপ ম্যাচ খেলছে। তৃতীয় শক্তি হিসেবে আমরা ঢুকে গিয়েই সবটা গুলিয়ে গেছে। আপনি দেখতে পাবেন এখন আমরা কতটা দিশাহীন, আমরা কতটা অন্যরকম হয়ে গেছি ইত্যাদি প্রভৃতি নিয়ে ফেসবুক থেকে শুরু করে টিভি চ্যানেল স্টোরি করে চলেছে। গত এক সপ্তাহের বেশি সময় ধরে আমরা হেডলাইনে, নানা কারণে। আসলে পশ্চিমবঙ্গে ধর্মনিরপেক্ষ শক্তির যে একটা বড় পারছেন, এরা বুঝতে পেরেই নরম সাম্প্রদায়িক এবং কড়া সাম্প্রদায়িক, এই দুই সাম্প্রদায়িক শক্তি তৃণমূল, বিজেপি দুজনেই একটু টলমল হয়ে গেছেন। চ্যানেল সেই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে, এর বাইরে কিচ্ছু নয়। আমরা লড়াইটা লড়ছি, মানুষের প্রতি আমাদের আস্থা আছে। মানুষ আমাদেরকে আগেরবার ইচ্ছে থাকা সত্ত্বেও সম্ভবত ভোট দিতে পারেননি, কিন্তু তারপর অন্য বিষয়গুলো, বাস্তবতাগুলো দেখুন। আমরা সাগরদিঘিতে আমাদের বাম কংগ্রেস জোটের প্রার্থী জিতেছিলেন, তাকে জবরদস্তি নিয়ে যাওয়া হয়েছিল। 2024 নির্বাচনে অনেকগুলো ঘটনা ঘটানো হয়েছিল, সেগুলো হুমায়ুন কবির ফাঁস করে দিয়েছেন। সমস্যার জায়গা সেটা হচ্ছে কি, যে তাসগুলো খেলা হচ্ছিল সেই তাসগুলো কোনোটাই এবার কাজে লাগছে না। কাজে আমাদের বিশ্বাস যে সাম্প্রদায়িক শক্তি এবং ধান্দাবাজ দুর্নীতিগ্রস্তরা এবারের ভোটে পরাজিত হবে। 34 বছর ক্ষমতা ছিলেন পশ্চিমবাংলায় আপনারা, বর্তমানে বিধানসভায় শূন্য, রাজ্যসভায় এবারে শূন্য হয়ে যাবে যা পরিস্থিতি। এই যে পরিস্থিতিটা আপনারা কেমনভাবে মন্তব্য করতে পারছেন? শুনুন, আমরা পার্লামেন্টে ঢোকবার জন্য রাজনীতি করি না। পার্লামেন্টের ডেমোক্রেসি আমাদের কাছে একটা লড়াইয়ের অস্ত্র, লড়াইয়ের কায়দা। সেই কৌশলে একটা সময় আসে যে সেটা নিয়ে একটু সমস্যা তৈরি হতেই পারে, কিন্তু আমাদের কাছে মূল লড়াইটা রাস্তার লড়াই। সেই লড়াইটা তো আমরা ছিলাম, থাকবো, আগামী দিনেও থাকবো। শুনুন, 34 বছরে সরকারে ছিলাম, সরকারটা চালাবার পরেও চাকরি চুরির অপবাদ জোটেনি। আমাদের নামের চাল কেলেঙ্কারি, তেল কেলেঙ্কারি এগুলো কিছুই নেই। আমাদের যারা নেতৃত্বে ছিলেন তাদের সবাই এখনও লাল সেলাম দেন। আমরা যেটা প্রতি মুহূর্তে তৃণমূল তাই চেষ্টা করছে, বিজেপি চেষ্টা করছে আমাদের কমরেডদেরকে নানাভাবে মনোবল ভেঙে দিয়ে যেভাবে হোক আমাদেরকে একটু দুর্বল করে দিতে, কিন্তু আমাদের কমরেডরা দুর্বল নন। আমি যখন কথা বলছি তখন রাস্তায় নেমে কমরেডরা লড়ছেন, বিভিন্ন গ্রামে গ্রামান্তরে সমস্ত কমরেডরা লড়ছেন। প্রতিটি বুথে আমাদের কমরেডদের লড়াইয়ের মানসিকতা তৈরি। 34 বছর আপনারা ক্ষমতায় ছিলেন, আপনাদের নেতারা বা সাধারণ কর্মীরা বল তো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বর্তমান যে শাসক দল তৃণমূল, তাদের নেতারা অধিকাংশ জেলে। খুব হওয়ারই কথা। সংবিধান মানলে এই সরকারের প্রধান দুজন ব্যক্তিরও জেলে থাকবার কথা। সেটা ওই নরেন্দ্র মোদী, অমিত শাহকে ম্যানেজ করে এরা জেলের বাইরে আছেন। এরাও যদি আমাদেরকে না জিততে দেওয়ার মূল কারণ হচ্ছে ওই যে সেটিংটা ভেঙে আমরা পাশে ঢুকে গিয়ে জিতে গেলে সরকার করলে এদের দুজনের কপালে দুঃখ আছে। বিজেপির যিনি এখন মুখ বিধানসভায় বিরোধী দলের নেতা, তার কপালে দুঃখ আছে। এই আশঙ্কা থেকে এরা চেষ্টা করছেন যাতে আমরা ক্ষমতায় না আসি, আর যেই আসুক আমরা যাতে যেন না জিতি, সেই চেষ্টাটা এরা সর্বাত্মকভাবে করছেন। এবং তার জন্য কোটি কোটি টাকা ঢালা হচ্ছে নির্দিষ্টভাবে। যা রিস্ক ড্যামেজ কন্ট্রোল করার জন্য এরা যা খেলছেন, সেই নজিরবিহীন ঘটনা। কোনোদিন অন্তর্তদন্ত যদি আপনারা নামেন, আপনারা নিজেরাই দেখতে পাবেন।